তৈরি করার সুযোগ পাচ্ছেন না, কারণ এক একটি মামলা এক একটি রিসার্চ পেপারের মতো। সেই বিষয়টা নিয়ে যখন বিজ্ঞ আদালতে বা মহামান্য আদালতে আপনি অ্যাপিয়ার করবেন, আপনার মাঝে যে জড়তাগুলো থাকবে শুরুতে, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে, লেভেল অফ কনফিডেন্স গ্রো আপ হবে এবং একটা পর্যায়ে ফাইনেস্টলি আপনি কিন্তু আদালতে উপস্থাপন করতে পারছেন আপনার সাবমিশন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনায়। আশা করি সাথেই থাকবেন। আজকের আলোচনার বিষয়, তরুণ বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ কিভাবে পেশা পরিচালনা করার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠতে পারেন, সে বিষয়ে অল্প কিছু কথা বলবো। আইনের শিক্ষার্থী, তরুণ বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, সংশ্লিষ্ট যারা শুনছেন এবং দেখছেন, আশা করি উপকৃত হবেন। আইন পেশায় বিজ্ঞ আইনজীবীদের কতগুলো মৌলিক স্কিল অর্জন করা প্রয়োজন। সেই স্কিলগুলোর মধ্যে বিশেষ যে স্কিলগুলোর কথা আমি আজকে আলোচনা করব, সেগুলো আশা করি প্রত্যেকের কাজে লাগবে যদি অর্জন করা যায়। প্রথমে যেটা দরকার, ক্লায়েন্ট কনফারেন্সিং। একজন বিজ্ঞ আইনজীবীর অবশ্যই ক্লায়েন্ট কনফারেন্সিং বা ক্লায়েন্ট ইন্টারভিউ বা ক্লায়েন্ট হ্যান্ডলিং, আমরা যেই নামেই বলি না কেন, সেটার উপর স্কিল থাকতে হবে। স্কিল কি, এমন ধরনের স্কিল থাকতে হবে, সেটা নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে কয়েকটা সেশন প্রয়োজন হবে। সুতরাং আমি আজকে এইটুকুই বলতে চাই যে ক্লায়েন্ট কনফারেন্সিং, ক্লায়েন্ট হ্যান্ডলিং ও ক্লায়েন্ট ইন্টারভিউ, যেভাবেই বলি না কেন, এই স্কিলটা থাকা প্রয়োজন। পরের যে ভাইটাল স্কিল, সেটা হচ্ছে ড্রাফটিং স্কিল, লিগ্যাল লিটারেচার ড্রাফটিং অর লিগ্যাল ড্রাফটিং। যে ম্যাটারগুলো বা অ্যাপ্লিকেশন বা পিটিশন, হোয়াট এভার ওয়েসে যেগুলো আমরা বলি বা আমরা আদালতে উপস্থাপন করি, সেটা ড্রাফটিং স্কিল অর্জন করতে হবে একদম স্পেসিফিক্যালি, এবং এটা একটা আউটস্ট্যান্ডিং একটা ক্যাটেগরিতে আপনার দক্ষতাটা অর্জন করতে হবে। এটা থাকা বাঞ্ছনীয়। তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ, ওরাল সাবমিশন বিফোর দ্য অনারেবল কোর্ট। আপনি কোর্টের সামনে যে সাবমিশনটা আমরা রাখতে হয়, সেইটার স্ট্র্যাটেজিস, টেকনিক্স এবং সাবমিশনের জন্য যতটুকু স্কিল বা নলেজ বা লিগ্যাল রিসার্চ প্রয়োজন, সব কিছু নিয়ে বিজ্ঞ আদালতে বা মহামান্য আদালতে উপস্থাপন করার যে কলা কৌশল, সেটা রপ্ত করতে হবে। এটা একদিনের বিষয় নয়, এটা সময়ের ব্যবধানে অর্জিত হবে, তবে এই স্কিলটা থাকা প্রয়োজন। অনেকেই আদালতে অ্যাপিয়ার হওয়া থেকে একটু বিরত থাকেন। অন্যদেরকে দিয়ে দেখা যাচ্ছে যে সিনিয়র ব্রিফ করান, মামলাটা রেডি করে দিয়ে অন্য কাউকে অ্যাপিয়ার করান। এতে করে আপনার পেশার অনেক ক্ষতি হবে, কারণ আপনি নিজেকে তৈরি করার সুযোগ পাচ্ছেন না, কারণ এক একটি মামলা এক একটি রিসার্চ পেপারের মতো। সেই বিষয়টা নিয়ে যখন বিজ্ঞ আদালতে বা মহামান্য আদালতে আপনি অ্যাপিয়ার করবেন, আপনার মাঝে যে জড়তাগুলো থাকবে শুরুতে, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে, লেভেল অফ কনফিডেন্স গ্রো আপ হবে এবং একটা পর্যায়ে ফাইনেস্টলি আপনি কিন্তু আদালতে উপস্থাপন করতে পারছেন আপনার সাবমিশন। তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের যে স্কিলটা প্রয়োজন, সেটা হচ্ছে ল ইন্টারপ্রিটেশন, আইনের ব্যাখ্যা এবং আইনের রিসার্চ, লিগ্যাল রিসার্চ এবং ল ইন্টারপ্রিটেশন। এই জিনিসগুলো যদি আপনার থাকে, তাহলেই একজন ভালো আইনজীবী হওয়া যায়। এগুলো হচ্ছে একাডেমিক কথাবার্তা। আর আদার্স অনেক কোয়ালিটি আছে। ধৈর্যশীল থাকতে হবে, অত্যন্ত লেবরিয়াস হতে হবে,
পরিশ্রমী হতে হবে, আর নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে হবে। দলবাজি করে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো নেতা হওয়া যায়, অনেক বড় নেতা হওয়া যায়, এমপি মন্ত্রী হওয়া যেতে পারে, কিন্তু ভালো আইনজীবী হওয়া যায় না। অনেকে হয়তো বলতে পারেন যে অনেক ভালো আইনজীবী তো মন্ত্রী এমপি হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে, হতে পারে। ওনারা ভালো আইনজীবী হওয়ার পরে দেন মন্ত্রী এমপি হয়েছে, কিন্তু মন্ত্রী এমপি হয়ে রাজনীতি করে ভালো আইনজীবী কেউ হতে পারে না। সুতরাং এগুলা করা যাবে না। আর আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে থাকতে হবে। হাল ছেড়ে দিলে হবে না। শুরুতে আর্নিং কম হতে পারে, একটা পর্যায়ে যদি ভালো ওকালতি শেখা যায় তাহলে টাকাই বিজ্ঞ আইনজীবীদের পিছনে ছুটে। ভালো আইনজীবীর বড়ই অভাব। ভালো আইনজীবী বলতে আমি বোঝাতে চাচ্ছি সবাই ভালো আইনজীবী, বাট তন্মধ্যে অন্যতম ভালো হতে হবে আমাদের। তো অনেকের মাঝে এমন হতে হবে। তো সেরকম আইনজীবী, বিজ্ঞ আইনজীবীর সংখ্যা তুলনামূলক কম, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আরও আনুষঙ্গিক অনেক কোয়ালিটি প্রয়োজন, যেগুলা একেবারে একজন পারফেক্ট হিউম্যান বিইং হওয়ার জন্য যা দরকার সেগুলোও বটে। তো এই ছিল মোটামুটি আলোচনা, যে তরুণ বিজ্ঞ বন্ধুগণ এই বিষয়গুলোতে যদি এমফাসাইজ করেন তাহলেই একজন স্বনামধন্য আইনজীবী, সফল আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। পাশাপাশি ল্যাঙ্গুয়েজে দক্ষতা, যেটা ভাষায় দক্ষতা। এখন ভাষা বলতে আমাদের দেশে আদালতের ভাষা তো উচ্চ আদালতের ভাষা স্ট্যান্ডার্ড, যেটা আমরা সবসময় দেখছি ইংরেজি ভাষা। এখানে আবার অনেকে বাংলাও ব্যবহার করেন হচ্ছে। তো ভাষা যেটাই হোক, বাংলাও যদি আমরা বলি তাহলে বাংলাও যদি লিখি সেটারও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, বলারও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আর ইংরেজি বললে এবং লিখলে সেটারও স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। অর্থাৎ ভাষার ক্ষেত্রে দুইটা ভাষাতেই ভালো দখল থাকতে হবে। আমরা আমাদের মাতৃভাষা বাংলা, এজন্যই যে আমরা বাংলা খুব ভালো জানি বিষয়টা এরকম নয়। আমরা বাংলায় ভালোভাবে কথাও বলতে পারি না, আমরাই পারি না। তো এটারও অনেক বিষয় আছে। হয়তো কমিউনিকেশনের জন্য পারি, কিন্তু স্ট্যান্ডার্ড যে একটা প্রমিত যে বাংলা, সেই বাংলা কয়জনই বা জানে, সেটাও একটা বিষয়, ভাবার বিষয়। সুতরাং এগুলোও কিন্তু স্কিল এক ধরনের। যেহেতু আমাদের পেশাটা কথা বলা নিয়েই, সাবমিশন নিয়েই, অলওয়েজ প্রেজেন্টেশন, নিজেকে প্রেজেন্ট করতে হয়, একটা পরীক্ষার মুখোমুখি থাকতে হয় সব সময়। আদালতে বিজ্ঞ বিচারকগণ থাকেন, অনারেবল জাজেরা থাকেন, তাদের সামনে, বিজ্ঞ আইনজীবীদের সামনে, প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবীগণের মোকাবেলা করে আদালতে বিচার প্রার্থীগণ এবং অন্যান্য অনেক ক্রাউডের সামনে নিজেকে উপস্থাপন করে প্রেজেন্টেশন তাৎক্ষণিকভাবে দিয়ে রেডি হয়ে উইন করে আসা বা যেটাই হোক, এটা কিন্তু একেবারে ফেলনা কাজ নয়। এখানে অনেক কনফিডেন্সের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন, প্রচুর প্রস্তুতি নিয়ে যাওয়া প্রয়োজন, অনেক প্রিপারেশন এবং প্রিপারেশন, প্রস্তুতি এবং প্রস্তুতি প্রয়োজন। অনেক বেশি প্রস্তুতি নিয়ে আদালতে গেলে বিজ্ঞ আইনজীবী গণেরা বা আমরা যারাই এই প্রফেশনের সাথে জড়িত আছি, ইনশাল্লাহ ভালো করার সম্ভাবনাই বেশি। তো এটাই বলতে চাচ্ছিলাম যে ল্যাঙ্গুয়েজ যদি বাংলায় বলি খুব চমৎকারভাবে প্রমিত বাংলা উচ্চারণ করব, আর যদি ইংরেজিতে বলি তাহলে স্ট্যান্ডার্ড যে প্রোনাউন্সিয়েশন থেকে আরম্ভ করে স্ট্যান্ডার্ড স্টাইল অফ প্রেজেন্টেশন, আর লেখার ক্ষেত্রেও সেরকমটা নির্ভুল অ্যাকিউরেট যেন হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই প্রিয় দর্শক। এই আলোচনাটি আসলে হঠাৎ মনে হলো যে একটু করা প্রয়োজন, কারো হয়তো কাজে লাগতেও পারে।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা যার যার পেশাগত দায়িত্ব দক্ষতা এবং সততার সহিত, নিষ্ঠার সহিত পালন করি। তাহলেই হয়তো আমাদের সাথে কানেক্টেড সংশ্লিষ্ট যারা আছেন উপকৃত হবেন এবং আমাদের পেশার মর্যাদা এবং সৌন্দর্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন।